হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই? তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে এটা কোন ক্লাসের জন্য ভিডিওটা। দেখো, সেমিস্টার 1 ক্লাস 11 সেমিস্টার 1 যে সমস্ত স্টুডেন্টরা ছিলে তাদের রেগুলার ক্লাস আমি কন্টিনিউ করতে পারিনি। তার জন্য প্রথমেই আমি একটা সরি চেয়ে নেবো তোমাদের কাছে। অনেকে অনেক মেসেজ করেছিলে যে স্যার ক্লাসটা কন্টিনিউ করলে ভালো হয়, কিন্তু ব্যস্ততার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। ওকে, তো সেমিস্টার 2 এর ক্লাস কন্টিনিউ করবো এবার থেকে। প্রত্যেক দিন চেষ্টা করব, প্রত্যেক দিন না হলেও উইকলি 3 থেকে 4 দিন চেষ্টা করব যে একটা করে ক্লাস দেওয়ার। একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলবে। প্রথমে মহাকর্ষ দিয়ে শুরু করছি। তোমাদের যে ভলিউম 2 বই আছে, ওই ভলিউম 2 বইয়ের প্রথম চ্যাপ্টার হচ্ছে দেখবে মহাকর্ষ। ওকে, আর তোমরা তো সবাই জানো যে এই সেমিস্টারে সেম 2তে কিন্তু তোমাদের লেখা পরীক্ষা, এমসিকিউ কিন্তু নয়। তাই আমি যেগুলো প্র্যাকটিস করাবো সেগুলো তোমাদেরকে বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সামনে দুর্গাপুজো, অবশ্যই আনন্দ করবে, কিন্তু মাঝে মাঝে পড়াশোনাটাও করবে। কারণ দেখো, তোমাদের কিন্তু লেখার হ্যাবিটটা একদম নষ্ট হয়ে গেছে। যেহেতু তোমরা এমসিকিউ পরীক্ষা দিলে, মানে একদম সেই অবশ্যই তোমরা প্র্যাকটিস করার জন্য লিখেছিলে, কিন্তু যেভাবে তোমরা এক্সামে লিখতে ক্লাস 10-এ একদম গুছিয়ে যে সাজিয়ে গুছিয়ে লিখতে, সেইটা কিন্তু তোমাদের অভ্যাসটা চলে গেছে, তাই না? তাই একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেম 2তে। ওকে, তো শুরু করা যাক। দেখো, আমি একদম এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলো করাবো। ঠিক আছে, চেষ্টা করব কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে আমি কোশ্চেন আকারেই দিয়েছি। ওকে, তো প্রথমে আমি বেসিক জিনিসটা একটুখানি বলি। দেখো, মহাকর্ষ কী না, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। ঠিক আছে, যে বল এই দুটো বস্তুর মধ্যে কাজ করে, যে আকর্ষণ বল দুটো বস্তুর মধ্যে কাজ করে, তাকেই আমরা বলি মহাকর্ষ বল। তাহলে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে যে বলের প্রভাবে আকর্ষণ করে তাকেই বলা হবে মহাকর্ষ বল। ওকে, তো দেখো, এই মহাকর্ষ বলকে আমি যদি এফ দিয়ে ডিনোট করি, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ হবে m1 m2। স্যার m1 কি? এই বস্তুর ভর। m2 কি? এই বস্তুর ভর। আর কি? আর হচ্ছে এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব। তাহলে m1 এবং m2 ভরের দুটো বস্তুকে আমি আর দূরত্বে রেখে দিয়েছি। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে এফ ভ্যারিজ অ্যাজ m1 m2 যখন আর ধ্রুবক। দূরত্ব যখন চেঞ্জ করছো না, তখন ভর যদি বাড়াও তাহলে আকর্ষণ বল বাড়বে। আর এফ ভ্যারিজেস 1/r² যখন m1 m2 ধ্রুবক। ক্লিয়ার কি বললাম? তাহলে যদি m1 m2 ধ্রুবক হয় তাহলে দূরত্ব বাড়ালে বল কমবে, আর যদি আর ধ্রুবক হয় তাহলে ভর বাড়ালে বল বাড়বে। ঠিক আছে, তাহলে ভরের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আই থিঙ্ক এই দুটো ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার যৌগিক ভেদের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? এফ ভ্যারিজেস m1 m2/r²। ঠিক, দেখো, যখনই তোমরা এই প্রপোর্শনাল চিহ্ন থেকে ইকুয়াল চিহ্ন নিয়ে এসেছো, তখনই কিন্তু একটা ধ্রুবককে নিয়ে এসেছো তোমরা, তাই না? তাহলে এফ ইকুয়াল টু এখানেও একটা ধ্রুবক আসবে gm1 m2/r²। এই যে জি ধ্রুবকটা, এইটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তার মানে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক লিখে নেবে। একদম যা লিখছি এগুলো একটু নোট করে নেবে। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এবার এইখানে কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, মহাকর্ষ বলের রাশিমালা লেখো। হয়ে গেল, তাহলে এইটাই হচ্ছে মহাকর্ষ বলের রাশিমালা। ওকে, এখান থেকে আর কি কোশ্চেন দিতে পারে সেটা নেক্সট পেজে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তুমি লিখলে এফ ইকুয়াল টু gm1 m2/r², তোমাকে বলবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক লেখো। দেখো, জি ইকুয়াল টু কী হবে? f² বাই m1 m2।
এফের একক কী? এফের একক নিউটন, আর এর একক কী? মিটার স্কয়ার, আর এম এর একক কী? কেজি, এম তো ভর, তাহলে কেজি স্কয়ার, তাহলে এইটা হবে নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে জি এর একক, দিতে পারে, ইম্পর্টেন্ট। জি এর মান মনে রাখবে, এসআই পদ্ধতিতে জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। ওকে, বেশ, দেখো এত দূর আশা করি ক্লিয়ার, ঠিক? বেশ, আচ্ছা স্যার, তাহলে অভিকর্ষ জিনিসটা কি? দেখো, মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য খুব সামান্য। এই মহাবিশ্বে সমস্ত অবজেক্টকে আকর্ষণ করছে, যে বল দিয়ে আকর্ষণ করছে তাকে মহাকর্ষ বলছি। আর পৃথিবী যে কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করছে তাকে বলি আমরা অভিকর্ষ। তার মানে অভিকর্ষতে পৃথিবীর প্রভাবকে ধরা হয়, পৃথিবী যে বলে আকর্ষণ করে সেইটা হচ্ছে অভিকর্ষ। ওকে, অভিকর্ষ বল। চলো নেক্সট পেজে যাই, দেখি কী কোশ্চেন আমাদের জন্য রেডি হয়ে আছে। অভিকর্ষজ ত্বরণের রাশিমালা প্রতিষ্ঠা করো। করা যাক। আচ্ছা, এটা পৃথিবী, ঠিক আছে, আর এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, ধরে নাও পৃথিবীর ওপরেই আছে, পৃথিবীর ওপরেই একটা বস্তু আছে, আমি তুমি, ঠিক আছে। তো এই বস্তুর ভর এম আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম। এখানে তোমাকে লিখে দিতে হবে যে পৃথিবীর ভর সমান এম আর বস্তুর ভর সমান স্মল এম, এটা অবশ্যই লিখবে, আমি কিন্তু লিখলাম না। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এই জায়গাটাতেই হয়ে যাবে। ওকে, বেশ, তাহলে এই বস্তুটাকে পৃথিবী কত বলে নিজের দিকে টানবে? আমি ধরে নিচ্ছি যে পৃথিবীটা একটা সুষম গোলক, ঠিক আছে, আর কেন্দ্রে যদি সমস্ত ভর থাকে তাহলে এদের মধ্যে দূরত্ব কত? আর তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? স্যার একটু আগেই তো আমরা বলে এলাম যে এফ ইকুয়াল টু GM1M2 বাই আর স্কয়ার। তাহলে এক্ষেত্রে লিখব স্যার GMM বাই আর স্কয়ার, কিন্তু ক্যাপিটাল আর। আবার স্যার নিউটন বলছে এফ ইজ ইকুয়ালস টু MA, বলছে তো এফ ইজ ইকুয়ালস টু MA। আর এটা দেখো, এই বস্তুটা পৃথিবীর ওপরে না থেকে যদি পৃথিবী থেকে একটু দূরত্বে থাকতো, এরকম দূরত্বে, তাহলেও কোনো অসুবিধা ছিল না। তার কারণ পৃথিবীর ব্যাসার্ধ আর তো অনেক বড়, তাই এইটুকু দূরত্ব আমার কিছু যায় আসতো না, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একে যে ত্বরণ দিয়ে পৃথিবী টানতো, যে ত্বরণে নিচে নামাতো, সেটা কি হতো? এ ত্বরণ। তাহলে এম, এর জায়গায় আমি জি লিখতে পারি, কারণ অভিকর্ষজ ত্বরণ, সেই জন্য এখানে ত্বরণটা স্পেশাল ত্বরণ জি নিলাম, এর জায়গায় আমি জি লিখলাম, আর কিছু না। তাহলে এফ ইজ ইকুয়ালস টু MG। এবার তুমি বলবে স্যার এই এফও যা, এই এফও তো তাই। আমি বলবো হ্যাঁ, তুমি ঠিক বলেছ, অর্থাৎ GMM বাই আর স্কয়ার ইকুয়াল টু MG। তাহলে MM কেটে দাও, তাহলে G ইজ ইকুয়ালস টু GM বাই আর স্কয়ার। ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। পৃথিবী পৃষ্ঠে কেন নিয়েছি? কারণ এইটাকে আমি দেখো আর ধরেছি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। যদি তুমি পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে চলে যাও, ঠিক এই জায়গায় যদি চলে যাও, তাহলে তখন তোমাকে আর নিলে আর হবে না, তখন এটাকে কী নিয়ে নিতে হবে? তখন নিয়ে নিতে হবে আর প্লাস এইচ, যদি এই উচ্চতাটা এইচ হয়, বুঝতে পেরেছ? তখন নিয়ে নিতে হবে আর প্লাস এইচ। খুব ভাইটাল এটা একটা রিলেশন, ঠিক আছে। এটা কিভাবে প্রশ্ন দেয়, যেটা আমার প্রশ্ন লেখা আছে সেটা দিতে পারে, আবার দিতে পারে যে স্মল জি এবং ক্যাপিটাল জি এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তখনও এই প্রমাণটাই তোমাকে করে দিতে হবে। ওকে, আচ্ছা, তোমরা জানো যে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6400 কিলোমিটার, এটা মাথায় রাখবে, 6400 কিলোমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে অভিকর্ষজ ত্বরণ G ইজ ইকুয়াল টু GM বাই আর স্কয়ার। তোমরা বলো না যে G ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কোত্থেকে আসে জানো? এটা এখান থেকেই আসে। তুমি তো G এর ভ্যালু জানো, হ্যাঁ, আর এর ভ্যালু জানো,
এম এর ভ্যালু জানো, এম হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে? এগুলো সব পরে বলছি। এগুলো যদি তুমি সব বসিয়ে দাও তাহলে উত্তর চলে আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুকে পৃথিবী এই ত্বরণ নিয়ে কিন্তু নিজের কেন্দ্রের দিকে টানবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। দেখো, তুমি যদি পৃথিবীকে একটা সুষম গোলক হিসাবে ধরে নাও আর তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তুমি কি লিখবে যে স্যার পৃথিবীর ভর এম সমান 4/3 পাই আর কিউব ইন্টু রো, আয়তন গণিত ঘনত্ব সমান হচ্ছে ভর। আশা করি এইটুকু ক্লিয়ার। বেশ, এবার দেখো, আমরা জানি জি ইকুয়াল টু GM/r²। আগের ভিডিওতেই আগের পেজেই আমি কিন্তু এটা বলেছি যে এটা অভিকর্ষজ ত্বরণের রাশিমালা, জি ইকুয়াল টু GM/r²। কোনো সমস্যা নেই। তাহলে G/r² ইকুয়াল টু G/r² ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। তাহলে একটা দেখো r² কেটে যাবে, একটা আর পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে রো ইকুয়াল টু কী হবে? 3G/4 পাই GR, 3G/4 পাই GR। ব্যাস, এইটা হয়ে যাবে ঘনত্বের রাশিমালা। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা মনে রেখো, কারণ এইটা না মনে রাখলে তুমি পরবর্তীকালে দু একটা প্রমাণ করতে গিয়ে সমস্যায় পড়বে। এইটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। দেখো, উচ্চতার সাথে জি এর পরিবর্তন খুব ইম্পর্টেন্ট, এটা বিশাল ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখতে পারো। উচ্চতার সাথে জি এর পরিবর্তন আমরা দেখব যে কীভাবে পরিবর্তন হচ্ছে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা এতদিন পর্যন্ত জানতে যে অভিকর্ষজ ত্বরণের মান, হ্যাঁ, সব জায়গায় ধ্রুবক। ব্যাপারটা তা নয় কিন্তু। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি, যত ওপরে যাবে অভিকর্ষজ ত্বরণ তত কমবে, যত নিচেই নামবে অভিকর্ষজ ত্বরণ তত কমবে। তাহলে সবথেকে বেশি কোথায়? পৃথিবী পৃষ্ঠে। এইটা হচ্ছে পৃথিবী, আর আমরা বাস করি কোথায়? পৃথিবীতে। এই পৃথিবী পৃষ্ঠে আমরা বসবাস করি, তাই না? আমি ধরে নিচ্ছি আমি এইচ উচ্চতায় গেছি, মানে এইচ উচ্চতায় আমি একটা বস্তুকে রেখেছি, ঠিক আছে? এইচ উচ্চতায় আমি একটা বস্তুকে রেখেছি। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ কত? স্যার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই গোটাটা কত? এই গোটাটা হচ্ছে এইচ প্লাস আর। এই গোটাটা হচ্ছে এইচ প্লাস আর। এবার দেখো, আমি ধরে নিচ্ছি যে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান GH। এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান GH। তাহলে GH ইকুয়াল টু তুমি কি লিখবে? GM/r+h²। এটা GH ইকুয়াল টু, ঠিক আছে? কারণ দেখো, কেন্দ্র থেকে দূরত্ব নিতে হয়, পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে তুমি এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান বের করতে চাইছো, তাহলে সেটাকে আমি GH নিলাম। জেনারেল ফর্মুলা কী ছিল? জি ইকুয়াল টু ছিল GM/r², কিন্তু এখন তো আমি আর দূরত্বে নেই, আমি আরের থেকেও বেশি দূরত্বে আছি, তাহলে r+h²। তাহলে GMটাকে যেমন আছে রেখে দিলাম, আমি ভেতর থেকে আর কমন নিলাম, তাহলে r² হয়ে বেরিয়ে এলো, তাহলে 1+h/r তার স্কোয়ার। আচ্ছা, চিনতে পারছো এটাকে? এই যে GM/r², এটাকে চিনতে পারছো? GM/r² মানে কি? GM/r² মানেই তো জি, এটা আমরা পড়েছিলাম, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, আর নিচে কী পড়ে থাকলো? 1+h/r তার স্কোয়ার। এটা কিন্তু মনে রাখবে। আমি যদি এই নিচের 1+h/r তার হোল স্কোয়ার এটাকে ওপরে তুলে দিই, তাহলে -2 হয়ে ওপরে উঠবে। এটা আমি পরের পেজে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে ফাইনালি হয়ে গেল GH ইকুয়াল টু G ইন্টু 1+h/r টু দি পাওয়ার -2। কেন হলো দেখে নাও, এই 1+h/rটাকে আমি উপরে তুলে দিলাম, তাহলে -2 হয়ে গেল, ঠিক আছে? G ইন্টু 1-2h/r। স্যার এটা আবার কী করলেন বুঝলাম না তো। এখানে ব্র্যাকেট দেবে, লিখবে দ্বিপদ বিস্তার করে পাই, দ্বিপদ বিস্তার করে পাই।
ঠিক আছে, যেহেতু এইচ মাচ মাচ লেস দেন আর। মনে রাখবে, যদি এই সংখ্যাটা একের থেকে অনেক ছোট হয় তাহলে আমরা দ্বিপদ বিস্তার করতে পারবো। আর দ্বিপদ বিস্তারের প্রথম টার্মটাকেই আমি শুধু নিয়েছি, পরের যে টার্মগুলো সেইগুলো কি হবে, এক্স স্কোয়ার, আমি কথার কথা বলছি, এক্সের কিউব, এইটা এক্স যদি ছোট হয়, এক্স যদি হয় 0.1 তাহলে এক্স স্কোয়ার তো আরও ছোটো 0.01, এটা তো আরও ছোটো 0.001। সেই জন্য হায়ার অর্ডার টার্মগুলোকে আমি নেগলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র 1 - 2h/r দাঁড়িয়েছে। এবার তুমি বলতেই পারো স্যার এইটার মানেটা একটু বুঝিয়ে বলুন তো। দেখো ভাই, পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। এটা পৃথিবীর ব্যাসার্ধ 6400, তুমি গেছো কতটা, তুমি গেছো মনে করো 10 মিটার। তাহলে এই 10 মিটার 6400 কিলোমিটারের মধ্যে কিছু যায় আসে কি, অতটা কোনো এফেক্ট ফেলে না। বা তুমি গেছো হয়তো মনে করো 1 মিটার, তাহলে এই 1 মিটার 6400 কিলোমিটারের কাছে কিছু যায় আসে না। ঠিক আছে, সেই জন্য এই এইচটা মাচ লেস দেন আর হিসাবে ধরা হয়েছে। যাকে বাদ দাও। তো ফাইনালি তোমাকে এটা মনে রাখতে হবে। তাহলে GH ইকুয়াল টু কী পেয়ে গেলে, G × 1 - 2h/r। কিছুই না, আমি -2টাকে এখানে নামিয়ে দিয়েছি যেহেতু সেকেন্ড টার্মটা একের থেকে অনেক ছোট বলে। GH ইকুয়াল টু G × 1 - 2h/r। এইটা হচ্ছে উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। গভীরতার সঙ্গে জি এর পরিবর্তন দেখো। আচ্ছা, আমাদের কতটা হলো দেখো এখানে। তাহলে উচ্চতার সঙ্গে জি এর পরিবর্তন হলো, আমি ঘনত্ব পড়ে ফেলেছি। ঘনত্বের রাশিমালাটা কিন্তু এই গভীরতার কেসে লাগবে। ঠিক আছে, ঘনত্বের রাশিমালাটা কিন্তু গভীরতার কেসে লাগবে। ওকে, আচ্ছা আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি, ক্লাসগুলো ছোট ছোট নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আমরা এইটা প্রুফ করব যে গভীরতার সঙ্গে জি এর পরিবর্তন কীভাবে হয়ে থাকে। ওকে, তো চলো শেষ করলাম ক্লাসটা। বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।